ন্যারেশনের পার্ট 2 অংশ নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে পার্ট 1 নিয়ে আমি আলোচনা করেছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়। শুরুতে আমাদের বাক্যটি পড়ে বুঝতে হবে যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে আমরা বুঝতে পারবো? যে বাক্য দিয়ে আদেশ, নিষেধ, উপদেশ, নির্দেশনা এইসব বোঝায় সেই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। তোমরা দেখতেই পাচ্ছ, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেই টু থাকে, তাহলে যদি বাক্যটি পড়ে আমরা বুঝতে পারি যে উপদেশ বোঝাচ্ছে, তাহলে সেই টুর পরিবর্তে আমরা অ্যাডভাইসড বসাবো। যদি নির্দেশনা বোঝায় যে কোনো কিছু নির্দেশ করা হচ্ছে, তাহলে আমরা অর্ডার বসাবো। যদি রিকোয়েস্টেড বসায় তাহলে আমরা যদি অনুরোধ বসায় তাহলে আমরা রিকোয়েস্টেড বসাবো। যদি নিষেধ করা বোঝায় তাহলে আমরা ফরবেড বসাবো। একটা জিনিস মনে রাখতে হবে, ফরবেড যে বাক্যে তুমি বসাবে সেই বাক্যে নট বসবে না, সেই বাক্যে নট অথবা নেভার বাদ যাবে। এটা তোমরা খেয়াল রাখবে, বাদ যাবে বা বসবে না। যে বাক্যে আমরা ফরবেড বসাবো, নিষেধ করা বোঝাচ্ছে যে বাক্যগুলোতে, সেগুলোতে আমরা নট অথবা নেভার বাদ দিব। যদি নির্দেশনা বোঝায় তাহলে আমরা সাজেস্টেড দিব। আর যদি লেটাস অথবা লেটস থাকে কোনো বাক্যে, সেই বাক্য আমরা অ্যান্সার করবো প্রপোজড বসিয়ে। আমি এগুলো বিস্তারিত আলোচনা করব, একটা একটা করে এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। এখানে একটু খেয়াল করবে, লেটাস এবং লেটস যুক্ত বাক্য ছাড়া অন্য বাক্যে দ্যাট বসে না। তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা যখন অ্যান্সার করতে যাব তখন কখনোই আমরা দ্যাট বসাবো না। শুধুমাত্র লেটের ক্ষেত্রে, লেটাস এবং লেটস এই তিনটার ক্ষেত্রে আমরা দ্যাট বসাতে পারবো। তো চলো আমরা পরবর্তী দিকে চলে যাই, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হয় বা করা যায়। আমি যদি একটা বাক্য লিখি, ফাদার said to me, speak the truth. তোমাকে যেটা করতে হবে, এই বাক্যটা পড়ে বুঝতে হবে এই বাক্যটা থেকে আমাকে আদেশ বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে, নির্দেশনা দিচ্ছে, নাকি অন্য কোনো কিছু, তোমাকে পড়ে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ফাদার সেড টু মি স্পিক দ্য ট্রুথ। বাবা আমাকে বলেছেন যে সত্য কথা বলো। এটি অবশ্যই উপদেশ বোঝাচ্ছে। তাই আমরা এই সেড টুর পরিবর্তে কি করব? অ্যাডভাইসড বসাবো। তাহলে এখানে কি বসাবো আমরা? সাবজেক্ট ফাদার, অ্যাডভাইসড কাকে করেছে? মি। আমি আগে বলেছি এই বাক্যে কি করতে হবে? রিপোর্টেড স্পিচের আগে টু বসাতে হবে। তাহলে ফাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ। খেয়াল করে বাক্য হয়ে গেল। ফাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ। সবসময় এই কমার পরিবর্তে একটা টু বসবে, আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো যদি আমি এইখানে অন্য একটা বাক্য যোগ করতে চাই, যদি এখানে বলে যে ডোন্ট টেল আ লাই। খেয়াল করো সবাই, ফাদার সেড টু মি ডোন্ট টেল আ লাই। বাবা আমাকে বলেছেন যে মিথ্যা কথা বলো না। এখন এইটা আমরা যেহেতু ডু নট বলেছে, নিষেধ করেছে, এটা আমরা ফরবেড ব্যবহার করতে পারি এখানে। তাহলে বাক্যটা কেমন হবে? ফাদার ফরবেড মি টু টেল আ লাই। খেয়াল করো বাক্য আমার হয়ে গেল, ফাদার ফরবেড মি টু টেল আ লাই। আমি আগেই বলেছি যে ফরবেড ব্যবহার করলে নেগেটিভ যে ওয়ার্ডগুলো থাকবে, নো, নট, নেভার, এগুলো উঠে যাবে। ফাদার ফরবেড মি টু টেল আ লাই। এভাবে তোমরা সেন্টেন্স বুঝে তোমরা সুন্দর করে বাক্য করবে যে কখন অ্যাডভাইসড হবে। যদি প্লিজ থাকে, প্লিজ, তাহলে আমরা রিকোয়েস্টেড বসাবো। এখন আমরা যেটা দেখবো সেটা হলো লেটাস যুক্ত বাক্যকে কিভাবে করতে হয়। তোমরা একটু সবাই নোট ডাউন করবে, লেটাস অথবা লেটস থাকলে কিভাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে হয়। প্রথমে আমাদের যেটা করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। আমি তোমাদের সূত্রটি লিখে দিচ্ছি। সাবজেক্টের পর বসাতে হবে প্রপোজড, প্রপোজডের পরে বসাতে হবে অবজেক্ট,
তারপরে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। তোমরা খেয়াল করো, লেটাস এবং লেটস যুক্ত বাক্যকে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করব তখন আমাদের এই সূত্রটি লাগবে। তাহলে কিভাবে আমরা করতে পারি? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দ্য চেয়ারম্যান said to the villagers let us solve the dispute. ওকে, চেয়ারম্যান said to the villagers let us solve the dispute. চেয়ারম্যান ভিলেজারদেরকে বলেছেন যে চলো আমরা সবাই মিলে এই ঝামেলাটার সমাধান করি। অর্থ বুঝো আর না বুঝো, যখন তুমি দেখবে যে এখানে লেটাস অথবা লেটস আছে তখন তুমি এই said to পরিবর্তে প্রপোজড বসাবা। তাহলে আমার সাবজেক্টকে এখানে দি চেয়ারম্যান। তাহলে আমি অ্যান্সার যখন লিখব তখন আমি লিখে দিব দি চেয়ারম্যান said to পরিবর্তে প্রপোজড। সূত্রটি প্রয়োগ করো, দেখো কত সহজ হয়। দি চেয়ারম্যান প্রপোজড, এখানে অবজেক্টকে দ্য ভিলেজার্স হয়ে গেল আমার। দ্য চেয়ারম্যান প্রপোজড দ্য ভিলেজার্স। এখন দিতে হবে একটা দ্যাট, দ্যাট বসালাম। এখন কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে। এখানে মনে রাখবা সাবজেক্ট হবে হচ্ছে যদি আমি বা আমরা থাকি তাহলে হবে উই, আর আমি অথবা আমরা না থাকলে হবে দে। এখানে আছে চেয়ারম্যান আর হচ্ছে ভিলেজার্স, এখানে আমি অথবা আমরা নেই, তাই এখানে দিতে হবে দে। দের পরে কি করতে হবে? শুড বসাতে হবে একটা। তাহলে আমি বসিয়ে দিলাম এখানে শুড, দে শুড। তারপরে কি দেবো আমরা? ভার্ব ওয়ান। তাহলে এখানে ভার্ব ওয়ানকে সলভ, দে শুড সলভ দ্য ডিসপিউট। সবাই খেয়াল করো, বুঝতে পেরেছো কিনা? একদমই সহজ। যখনই লেটাস অথবা লেটস থাকবে তখনই আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে এর বাইরে শুধু লেট যুক্ত বাক্যকে কিভাবে করতে হয়? শুধু লেট থাকলে মনে রাখবা আমাদের নিয়মটি হবে শুধু যদি লেট থাকে, এই সেন্টেন্সটা মুছেই দিচ্ছি। যদি কোনো বাক্যে শুধু লেট থাকে তাহলে আমাকে যেটা করতে হবে, সাবজেক্ট দিতে হবে, টোল্ড দিতে হবে, অবজেক্ট দিতে হবে, দ্যাট দাও, সাবজেক্ট দাও, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, আমরা দুটোই বসাতে পারি। তারপর ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পল দেই। The boy said to the said to his mother. Okay, let me take let me have some time. যেটাই থাকুক আর কি, শুধু লেট আছে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে শুধু লেট আছে, তখন আমরা কি করব? তখন আমার সাবজেক্টকে দ্য বয়, তাহলে আমি দ্য বয় বসাবো। এই সেটটির পরিবর্তে কি দিতে হবে? টোল্ড। অবজেক্টকে হিজ মাদার। আচ্ছা, তারপর দ্যাট দিতে হবে, দ্যাট। তারপর আবার সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্টকে লেট মি হ্যাভ সাম টাইম, এটা কে বলেছে? মা বলেছে না ছেলে বলেছে? এটা ছেলে বলেছে, সেজন্য এটা হবে হি। এখন তুমি বসাতে পারো মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা তুমি বসাতে পারো। মাইটও দিতে পারো, মাইট বি অ্যালাউড টুও দিতে পারো। তাহলে হি মাইট এখানে, তারপরে হ্যাভ হচ্ছে ভার্ব ওয়ান, হ্যাভ সাম টাইম। দেখো বুঝতে পেরেছো কিনা? খুবই সহজ। যখনই আমার শুধু লেট থাকবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এটা টু দিয়েও করা যায়, যদি বিকল্প কেউ করতে চাও এভাবে লিখতে পারো, দ্য বয় টোল্ড হিজ মাদার টু লেট হিম হ্যাভ সাম টাইম, এভাবেও করা যাবে। যদি মনে করো যে আমরা এইভাবে করব সেটাও করতে পারো। আচ্ছা, এই গেল তোমার লেটের ব্যবহার, লেটাসের ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। এখন আমরা জানবো হচ্ছে প্যাসেজ ন্যারেশন করার জন্য আমাদের কিছু এক্সট্রা জিনিস জানতে হয়, সেটা আমরা একটু জানবো। প্যাসেজ ন্যারেশনের জন্য আমাদের এক্সট্রা কি লাগবে? যখন আমাদের প্যাসেজ থাকবে তখন প্যাসেজে দেখবে যে
স্পিকার মানে বক্তা পরপর দু লাইনে কথা বলছে কিনা। যখনই দেখবে যে দুটো লাইনই আমার অ্যাসার্টিভ, তখন দুটো লাইনকে যুক্ত করতে আমাদের কি বসাতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে বক্তা প্রথমবার যদি বলে, প্রথমবার মানে প্রথম লাইনেই বক্তা বলেছেন, তখন তুমি কি করবা? সেড অথবা টোল্ড বসাও। বক্তা যদি দ্বিতীয়বার বলে, দ্বিতীয়বার বলে তুমি কি বসাবা? অলসো সেড অথবা অলসো টোল্ড অথবা অ্যাডেড দ্যাট বসাবা। বক্তা যদি পরপর দ্বিতীয় লাইনে বলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে তুমি এটা প্রয়োগ করবা। বক্তা যদি তৃতীয়বার বলে, তৃতীয়বার বললে কি করব আমরা? আমরা লিখবো হচ্ছে ফার্দার সেড অথবা টোল্ড দ্যাট। বক্তা যদি চতুর্থবার বলে, তাহলে আমাদের কি করতে হবে? লিখতে হবে again said অথবা told that। খেয়াল করো তাহলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশন যখন তুমি করবে, একই ব্যক্তি পরপর দ্বিতীয় তৃতীয় লাইন বলতে পারে না। কি কেমন? কেউ যদি নিজেকে ইন্ট্রোডিউস করে, বলতে পারে যে আমি আমার নাম পারভেজ কাউসার, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ, আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক, এবং এই কলেজে আমি অ্যাসিস্ট্যান্ট কলেজ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। তাহলে আমি একাই 4টা লাইন বলেছি। প্রথম লাইন যখন আমি বলবো, তখন আমি বলবো যে আমি সেট দিয়ে বলবো, অথবা কোনো অবজেক্ট থাকলে টোল্ড ব্যবহার করব। দ্বিতীয়বার অলসো ব্যবহার করব, অলসো সেট অথবা অলসো টোল্ড অথবা অ্যাডেড দ্যাট ব্যবহার করব। তৃতীয়বার যখন আমি একই ব্যক্তি বলছি, তখন আমি ফার্দার ব্যবহার করব। চতুর্থবার যখন হবে, তখন আমি অ্যাগেইন বসাবো। এভাবে তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এখন চলো আমরা দেখি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে। ইন্টারোগেটিভ, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে একই ব্যক্তি বক্তা যদি বারবার বলে, প্রথমবার বললে তুমি নর্মালি আস্কড বসাবে, দ্বিতীয়বার হলে অলসো আস্কড, তৃতীয়বার বোঝালে, তৃতীয়বার যদি প্রশ্ন করে তাহলে ফার্দার আস্কড, চতুর্থবার হলে again asked। এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের নিয়ম। সবাই একটু ভালো করে বুঝে নেবে। যদি পরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থবার প্রশ্ন করে, একই জন যদি প্রশ্ন করে, তুমি কে, তুমি কোথায় থাকো, তুমি কেন এখানে এসেছো, তুমি এখন কোথায় যাবে, এই যে প্রশ্ন, একই জন, যদিও এই ধরনের কোয়েশ্চেন খুব কম থাকে, তারপর আমরা জেনে রাখবো যে যখন এই ধরনের কোয়েশ্চেন আসবে আমরা কিভাবে অ্যান্সার করব। কেমন? আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এভাবে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমবার তুমি সেড, টোল্ড, আস্কড, ফরবেড, রিকোয়েস্টেড যেটাই দাও, তুমি দিবে, দ্বিতীয়বার অলসো ব্যবহার করবে, তৃতীয়বার ফার্দার ব্যবহার করবে, চতুর্থবার অ্যাগেইন ব্যবহার করবে। এইটি প্যাসেজ ন্যারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো তুমি মনে রাখবে অবশ্যই, তা না হলে তোমার জন্য প্যাসেজ ন্যারেশন করাটা কঠিন হয়ে যাবে। প্যাসেজ ন্যারেশনের জন্য আমি আর কয়েকটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যেখানে তোমরা হ্যাভ পাবে সেটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাবে, আর ইভেন যেখানে হ্যাজ থাকবে সেটাও চেঞ্জ হয়ে হ্যাড হবে। যদি হ্যাড থাকে তাহলে সেটা হ্যাড হবে, এটা চেঞ্জ হবে না। এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এগুলো থাকে, এগুলো পরিবর্তন হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, শি সেড, ধরো আই হ্যাভ ডান ইট, সে বলেছে আমি এটা করেছি। তাহলে আমি কি করব? আমি শিখেছি আগে, সেট থাকলে সেট বসে, আর সেট টু থাকলে টোল বসে। এবার কমন জায়গায় একটা দ্যাট দিব, শি সেড দ্যাট। আইটাকে শি, তাই এটা শি দিব। এবার এখানে হ্যাভ আছে, আমরা শিখেছি হ্যাভ থাকলে হ্যাড হয়, হ্যাড দিব, তবে ডান ইট, উত্তর হয়ে গেল। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো নিয়ম শিখব। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। কি সেটা? আমরা আগেই শিখেছি ন্যারেশনের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরে থাকে, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে থাকে।
মনে রাখতে হবে তোমাদের রিপোর্টিং ভার্ব, আই মিন ইনভার্টেড কমার বাইরের অংশ যদি প্রেজেন্ট বা ফিউচার, কেমন, প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, কি এই রিপোর্টিং ভার্ব, কেমন, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে একটু খেয়াল করো তোমরা, রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভেতরের অংশ। যদি রিপোর্টিং ভার্বে যদি তোমার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। আমরা ন্যারেশন আগেই শিখেছি যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়, কিন্তু এইখানে আমার এই পরিবর্তনগুলো হবে না। কিরকম সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো বাক্যটি আছে হি সেজ আই অ্যাম ইল। খেয়াল করো, হি সেজ আই অ্যাম ইল, হি সেজ, তাহলে সেজ কোন টেন্স আছে এখানে? প্রেজেন্ট টেন্স। তাই এই যে রিপোর্টিং ভার্ব এটা প্রেজেন্ট টেন্স থাকায় এখানে টেন্সের পরিবর্তন হবে না। আমরা জানতাম অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, আবার ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়। কেন? টেন্সের পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। আইটাকে হি, হি দিলাম, এবার এম হয়ে গেল ইজ। কেন? হির সাথে এম হয় না, তাই ইজ হয়েছে। টেন্স ঠিক রইলো আমাদের, এটা প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্সই রইলো। তারপরে বাকি অংশ দিয়ে দিলাম ইল। তাহলে কি হলো? হি সেজ দ্যাট হি ইজ ইল। আশা করি বুঝতে পেরেছো। এই বাক্যটি যদি আমি আরেকটা সেন্টেন্স লিখতে চাই, ধরো দ্য ম্যান উইল সে, দ্য ম্যান উইল সে আই লাইক ইট। আমি ছোট ছোট বাক্য দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দ্য ম্যান উইল সে, খেয়াল করো, উইল সে ফিউচার টেন্স আছে, সেজন্য এটার পরিবর্তন হবে না। তাহলে তোমাকে কি লিখতে হবে? এটা দ্য ম্যান উইল সে দ্যাট, আর এটা হচ্ছে দ্য ম্যান, ম্যানের জন্য হবে হি। হি যখন দিব তখন হি থার্ড পারসন সিঙ্গুলার, তখন লাইকের সাথে এস দিতে হবে, হি লাইকস ইট। দেখো টেন্সের পরিবর্তন হলো না। এই উইলস এর পরিবর্তে যদি এখানে থাকতো সেড, যদি এমন থাকতো দ্য ম্যান সেড আই লাইক ইট, তাহলে এটা অ্যান্সার হয়ে যেত, এখানে হতো সেড, দ্য ম্যান সেড দ্যাট হি লাইকড, হয়ে যেত হচ্ছে লাইকস, হতো লাইকড। দেখো, যখন পাস্ট টেন্স থাকবে তখন টেন্সের পরিবর্তন হবে, কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার থাকলে টেন্সের পরিবর্তন হবে না। এটা তোমরা মাথায় রাখবে সব সময়। তো এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের আসলে বিস্তারিত। আশা করি প্যাসেজ ন্যারেশন খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের যে পাঠ্য যেটা করা আছে, যে বই তোমাদের করা আছে, সেই বইয়ের পেজ ধরে ধরে আশা করি তোমাদের পরবর্তীতে আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখবে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। ভালো থাকো সবাই।